হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 11 যে কেমিস্ট্রি বইয়ের যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে যার নাম কি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা মৌলের প্রাথমিক ধারণা, সেই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। এর আগে আমরা দুটো লেকচার কমপ্লিট করেছি, আজ আমরা লেকচার নাম্বার 3 চালু করছি। তো দেখো, এর আগে যে কনসেপ্ট পড়েছিলাম সেই কনসেপ্টের উপরে বেস করে কিছু কোশ্চেন প্র্যাকটিস করেছি। আজ আমরা তার উপরেই বেস করে একটা কোশ্চেন বা একটা দুটো কোশ্চেন প্র্যাকটিস করবো, তারপর নতুন টপিক স্টার্ট করছি। দেখো, যে প্রথম আজকের লেকচার যে প্রথম কোশ্চেন রয়েছে কি বলছে, বলছে ইফ ল অফ কনজারভেশন অফ মাস was to hold to, then 20.8 gram of BaCl2 on reaction with 9.8 gram of H2SO4 will produce 7.3 gram of HCl and BaSO4 equal to। বলছে যে যদি ল অফ কনজারভেশন সূত্রটাকে অ্যাপ্লাই করা হয়, সূত্রটা যদি মানে, তাহলে 20 গ্রাম বিএসএল টু কার সঙ্গে বিক্রিয়া করছে, 9 গ্রাম H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে, 7.3 গ্রাম HCl তৈরি করছে। তাহলে যে BaSO4 তৈরি হচ্ছে বেরিয়াম সালফেট, সেটা কত গ্রাম তৈরি হবে। তাহলে দেখো, ল অফ কনজারভেশন অফ মাসের যে সূত্রটা ছিল, সূত্রটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, তার আগে দেখো আমরা এই রিয়াকশনটা লিখছি। কি কি কার কার সাথে বিক্রিয়া করছে, এক তো BaCl2 সঙ্গে কে বিক্রিয়া করছে, দেখো H2SO4। এর সঙ্গে যদি বিক্রিয়া করে কি তৈরি করবে বলেছে, BaSO4 তৈরি হবে। BaSO4 তৈরি হবে, বেরিয়াম সালফেট তৈরি হচ্ছে, আর সঙ্গে কি তৈরি হবে, HCl তৈরি হচ্ছে। দেখো, এখান থেকে Ba আর SO4 চলে গেছে, তাহলে কি পড়ে আছে, H আর Cl। তাহলে বিক্রিয়া করে কি তৈরি হবে, HCl তৈরি হবে। এবার যদি তুমি ব্যালেন্স মেলাও, তো এদিকে হাইড্রোজেন কটা আছে, দুটো। তাহলে এখানে আমি যদি 2 বসাই, তাহলে হাইড্রোজেন তো মিলে গেল। Cl কটা হলো এদিকে, এই 2 এর সামনে Cl এর সাথে রয়েছে, তাহলে 2, মানে 2Cl আছে দুটো। তাহলে Cl কটা থাকলো, দুটো। H2 এদিকে কটা রয়েছে, দুটো। Cl2 কটা এদিকে, দুটো। এদিকে দেখো এস কটা রয়েছে, এদিকে টোটালটা এস একটা, এদিকে টোটাল এস কটা, একটাই রয়েছে। ও অক্সিজেন কটা আছে, চারটে। O4 মানে কটা, চারটে। এদিকে অক্সিজেন কটা, চারটে। বিএ কটা, এদিকে একটা, আর এদিকে কটা, এই টোটালটায় কত হচ্ছে, একটা। মানে হচ্ছে ব্যালেন্স মিলে গেছে। এইবার দেখো, এইটা কত গ্রাম নিয়েছিল, 2 মানে 20.8 গ্রাম নিয়েছে। এইটা 20.8 গ্রাম, মানে 20.8 গ্রাম এটা নিয়েছে। এটা কত গ্রাম নিয়েছে, H2SO4 নিয়েছে 9.8 গ্রাম। BaSO4 কত গ্রাম তৈরি হবে, এটাকে ধরে নিলাম এক্স গ্রাম তৈরি হবে, এটা এক্স গ্রাম তৈরি হবে। HCl কত দেওয়া আছে, দেখো HCl কত গ্রাম তৈরি হচ্ছে, 7.3 গ্রাম দেওয়া আছে HCl। তাহলে এটা হচ্ছে 7.3 গ্রাম হচ্ছে HCl আছে। টোটাল HCl এর মানে, এই টোটাল HCl এর মান কত দেওয়া আছে, 7.3 গ্রাম। তাহলে এটা মুছে দিই, এটা একটু কালিটা একটু মোটা নিয়ে নিই, তাহলে লিখতে সুবিধা হবে। দেখো, আমরা তাহলে কি জানি, আমরা আমরা কি জানি, ল অফ কনজারভেশন অফ মাসের সূত্র অনুযায়ী কি জানি, ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী কি জানি, এই যে লেফট সাইডে যা মাস সমান সমান কি রাইট সাইডের মাস। লেফট সাইড মানে কোনটা, এইটা। লেফট সাইডের যা মাস, এই যে এই সাইডের যা মাস, মানে এই সাইডের ভর সমান সমান কি এই সাইডের ভর, মানে বিক্রিয়কের ভর সমান সমান কি বিক্রিয়াজাত পদার্থের ভর, যেটা আমরা কনসেপ্টে পড়েছিলাম। তাহলে এখানে আমরা ল অফ কনজারভেশন অফ মাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে 20.8 গ্রাম এর সঙ্গে কত, 9.8 গ্রাম যুক্ত হয়ে কি তৈরি হবে, এদিকে তুই কি তৈরি করেছে, এক্স গ্রাম প্লাস 7.3 গ্রাম তৈরি করেছে। তাহলে এখানে দেখো, একটা স্লাইড নিয়ে নিচ্ছি, তাও এখানে দেখো, বা তাহলে এইদিকে আমাদের কি আসছে, এইদিকে দেখো কত আসছে, ছিল কত 20, এদিকে কত ছিল 20.8 আর 9.8, এটা যোগ করে কত আসছে দেখো 29, আর হচ্ছে পয়েন্ট, এটা কত আসছে 8 যোগ করলে, এটা যোগ করলে 1.4 আসছে, মানে হচ্ছে 30.4 আসছে। এদিকে যোগ করলে কত আসছে, 30.4। তাহলে এই দিকটায় যোগ করলে আসছে আমাদের 30.4। যারা হয়তো বোঝনি যোগটা, দেখো 20.8, তার সাথে কত যোগ করছি, 9.8। কত যোগ করছি, 9.8। তাহলে 9 পয়েন্টের নিচে 0.8, তাহলে 8 যোগ করলে কত হবে, 16। হাতে কত থাকবে, এক। এক যোগ করলে কত, 9 আর একে 10, শূন্য হাতে কত, এক। তাহলে এটা কত, 3। 2 একে 3, এই দশমিক বসাবো, মানে 30.6, এটা 6 হবে, 4 না, সরি সরি, 6 হবে। তাহলে 30 পয়েন্ট কত এসছে, 6। তাহলে যে 30.6 এর যে মানটা এসছে, আর এইটার মান কত, এর সাথে কত সমান হবে, সমান সমান এইটার মানের সাথে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস 7.3। তাহলে এখান থেকে এক্স এর মান বের করলে কত হবে, এক্স এর মান আমরা লিখতে পারি এক্স সমান সমান 30.6 মাইনাস 7.3। তাহলে বাদ দিলে কত হবে, দেখো তুমি 30-এর থেকে প্রথমে দেখো, 30-এর থেকে যদি এটা বাদ দাও, যদি 0.6 থেকে 3 বাদ দাও, তাহলে 3 আসবে 0.3। আর 30-এর থেকে 7 বাদ দিলে 23.3 আসছে। তাহলে কত আসছে, 23.3। যাদের বিয়োগ বুঝতে অসুবিধা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 23.3 গ্রাম তৈরি হবে। তাহলে এক্স এর মান কত তৈরি হয়েছে, এইটা। এটাকে কি বলবো, BaSO4, বেরিয়াম সালফেট তৈরি হচ্ছে কত গ্রাম, 23.3 গ্রাম হচ্ছে বেরিয়াম সালফেট তৈরি হচ্ছে। যাতে দেখো বিয়োগটা অসুবিধা হয়েছে, 30.6 আর তার থেকে কত বাদ দেবো, 7.3।
তাহলে এটা তো বিয়োগ করলে 3, দশমিক দশমিকের জায়গায় থাকবে। আর এটা 10-এর থেকে কত বাদ যাবে? 7 বাদ যাবে, তাহলে কত থাকবে? 3, হাতে কত? 1, 1 বাদ দাও এখানে, তাহলে 3 এর থেকে 1 বাদ দিলে 2। তাহলে কত গ্রাম তৈরি হচ্ছে বেরিয়াম সালফেট? 23.3 গ্রাম। তো দেখো অপশনে দেখো 23.3 গ্রাম কোনটা রয়েছে? এটা। ল অফ কনজারভেশন অফ মাস, মানে ভরের সংরক্ষণ নীতির উপর বেস করে এই অঙ্ক। এর আগেও আমরা এই অঙ্ক একটা প্র্যাকটিস করেছিলাম, এটা তোমাদের আবার রিভাইজ করালাম। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে দুটো এলিমেন্ট রয়েছে, মানে টু এলিমেন্টস এক্স অ্যান্ড ওয়াই কম্বাইন্স ইন গ্যাসিয়াস স্টেট টু ফর্ম এক্স ওয়াই ইন দ্য রেশিও, বলছে ইন দ্য রেশিও 1:35.5 বাই মাস। The mass of y that will be required to react with 2 gram of x is, মানে কি বলছে যে x আর y রয়েছে, এরা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, গ্যাসিয়াস অবস্থায় মানে গ্যাসীয় অবস্থায় রয়েছে। এদের যদি রেশিও দেখো তাহলে এদের ভরের রেশিও মানে মাসের রেশিও কত দেওয়া আছে? 1। এর রেশিও 1 দেওয়া আছে, এর রেশিও কত দেওয়া আছে? 35.5 দেওয়া আছে, 35.5। মানে এক্স যদি এরা বিক্রিয়া করে এক্স এর 1 গ্রামের সঙ্গে ওয়াই এর কত গ্রাম বিক্রিয়া করছে? 35.5 গ্রাম। মানে এক্স এর 1 গ্রাম আর ওয়াই এর 35 গ্রাম বিক্রিয়া করছে, এক্স এর 1 গ্রাম আর ওয়াই এর 35 গ্রাম বিক্রিয়া করছে, তাই তো? তাহলে আমরা এরও মতো লিখতে পারি। দেখো এবার আমরা কি করছি, দেখো এখানে দেখো স্লাইড নিয়ে নিচ্ছি। এখানে বলেছে দেখো দ্য মাস অফ ওয়াই, তাহলে ওয়াই এর কতটা, ওয়াই কি পরিমাণ, কত ওয়াই কত গ্রাম দরকার টু রিয়াক্ট উইথ 2 গ্রাম অফ 2 গ্রাম কি এক্স, মানে এক্স যদি 2 গ্রাম তৈরি করতে হয়, এক্স এর জায়গায় এক্স এই যে 1 আছে, এই 1 কে কত করতে হবে? 2 গ্রাম। তাহলে এখানে কত গ্রাম তৈরি করতে হবে? এক্স, এই এক্স, এক্স এর মান কত হচ্ছে 1, তাহলে আমি এখানে কত করব? 2 করব, মানে 2 গ্রাম আমার এক্স তৈরি করতে হবে। তাহলে একের সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। 2 কে 2, তাহলে এর সাথে 2 গুণ করলে এদিকেও কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে রেশিওতে। তাহলে 2 গুণ করলে কত হবে? দেখো 35 দোকানে 70 হবে, 70 আর কত আসছে সঙ্গে? 5 দুগুণে 10, 1 আসছে, মানে 71 আসছে। তাহলে কত গ্রাম তৈরি হবে? 71। ভালোভাবে বোঝো, 1 গ্রামে যদি 35.5 লাগে, 1 গ্রামে যদি 35.5 লাগে, তাহলে 2 গ্রামে কত লাগবে? 2 দিয়ে গুণ, মানে 35.5 প্লাস 35.5, এটাও করতে পারো। তাহলে কত আসছে? 71 গ্রাম আসছে। এটাও ওই সূত্রের উপরে বেস করেই, মানে আগের যে সূত্রগুলো পড়েছিলাম ল অফ কেমিক্যাল কম্বিনেশন, ওখানে যে 5টা না 6টা সূত্র ছিল, তার উপরে বেস করেই এই সব অঙ্ক করানো হয়েছে। তো আজকে দেখো এরপরে আমরা নতুন টপিক স্টার্ট করছি। কি আছে নতুন টপিক? টপিকে দেখো কি আছে, এখানে দেখো বলছে অনুধারণা বা অ্যাভোগাড্রো প্রকল্প। এটা তুমি নিচু ক্লাসেও পড়েছো, 9-10এও পড়েছো। এটা অনুধারণা বা প্রকল্প, অ্যাভোগাড্রো প্রকল্প। বলছে অনুধারণা প্রথম কে দেয়? অনুধারণা প্রথম দেয় কে? বলছে অ্যামেদিও অ্যাভোগাড্রো। মানে পরমাণু প্রথম কে দিয়েছিল? ডাল্টন দিয়েছিল পরমাণু শব্দটা। বলছে পরমাণু শব্দটা প্রথম কে দিয়েছে? ডাল্টন দিয়েছে। আর অনু শব্দটা, অনুর ধারণা প্রথম কে দিয়েছে? অ্যাভোগাড্রো দিয়েছে। অনুধারণা প্রথম কে দিয়েছে? অ্যাভোগাড্রো দিয়েছে। দেখো কি বলছে, বলছে অ্যাভোগাড্রো প্রকল্পের আগে দেখো বার্জিলিয়াস প্রকল্পটা কি বলছে। বলছে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। মানে কি? একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। মানে কি? ধরো তুমি এরকম দুটো কন্টেনার বা ভেসেলস নিয়েছো এরকম, এর মধ্যে কি আছে? CH4 গ্যাস আছে। আরেকটা তুমি কি নিয়েছো? আর একটাতে H2O গ্যাস রয়েছে, মনে করো H2O গ্যাস রয়েছে। যদি চাপ আর তাপমাত্রা সেম থাকে, মানে এখানে যদি তাপমাত্রা 2 atm থাকে আর টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরলাম, এটা এখানেও যদি টেম্পারেচার কত, প্রেশার কত, 2 atm, আর টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে, তাহলে এই যে আয়তন রয়েছে সম আয়তন সব গ্যাস, আর কি এখানে আয়তনও সেম থাকতে হবে। আয়তন মানে কি? এটাতে মনে করো 2 লিটার আয়তন রয়েছে এই গ্যাসটার, এখানে আয়তন কত থাকবে? 2 লিটার থাকবে। যদি থাকে তাহলে এখানে যে পরমাণু যতগুলো থাকবে, যদি এখানে 25টি পরমাণু থাকে, 25টি পরমাণু থাকে, তাহলে এখানে কতগুলো পরমাণু থাকবে? 25টি পরমাণু থাকবে। মানে আরেকবার বলছি ভালো করে দেখো, বার্জেলিয়াস প্রকল্প কি বলছে? বলছে চাপ এবং তাপমাত্রা যদি সেম থাকে তাহলে সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক পরমাণু থাকে। মানে কি? যদি তুমি দুটো কন্টেনার নাও এরকম, যাদের আয়তন সেম রেখেছো, আয়তন সেম মানে ভি, এখানেও ভি থাকলে এখানেও কত হবে? ভি হবে। এখানে যদি প্রেশার পি ধরো, এখানে প্রেশারকে যদি পি ধরো, তাহলে এখানেও প্রেশার কত থাকতে হবে? পি থাকতে হবে। এখানে যদি টেম্পারেচার কি টি ধরো, তাহলে এখানেও টেম্পারেচার কত থাকবে? টি থাকবে। যদি থাকে তাহলে এখানে যতগুলো পরমাণু থাকবে সেই গ্যাসটা অন্য যে কোনো টাইপের গ্যাস হতে পারে, CO2 হতে পারে, এখানে CO2 না থাকতে পারে, এখানে কি থাকতে পারে? মনে করো হিলিয়াম গ্যাস থাকলো, হিলিয়াম গ্যাস রয়েছে, তাহলেও এখানে যতগুলো পরমাণু থাকবে, যদি এখানে এক্সটি পরমাণু থাকে, তাহলে এখানে কতগুলো থাকবে? এক্সটি পরমাণুই থাকবে। এটাকেই বলে বার্জেলিয়াসের প্রকল্প। এই সেম কনসেপ্টই বার্জেলিয়াসের প্রকল্পই, পরমাণু ছিল এবার অণু হবে। মানে কি? একই চাপ ও তাপমাত্রায়
একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সব গ্যাসের সমসংখ্যক অণু থাকে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। বার্জেলিয়াসের প্রকল্পটা কি? একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সব গ্যাসের সমসংখ্যক পরমাণু থাকে আর সম আয়তন সব গ্যাসের সমসংখ্যক অণু থাকে, কন্ডিশন সেম থাকবে, তাহলে তখন ওটা অ্যাভোগাড্রো প্রকল্প। আর যখন পরমাণু থাকবে তখন তাকে কি বলে? বার্জেলিয়াসের প্রকল্প। দেখো প্রকল্পটা পড়ো একবার। বলছে একই চাপ ও তাপমাত্রায় বা উষ্ণতায় লেখা আছে তাপমাত্রায়, একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক পরমাণু থাকে। ডাল্টনের পরমাণুবাদ ও গেলৌসাকের গ্যাস আয়তন সূত্রের মাধ্যমে সূত্রের মধ্যে সমন্বয় সাধনের জন্য বিজ্ঞানী বার্জেলিয়াস এই প্রকল্প তৈরি করেন। কিন্তু দেখা গেল এই প্রকল্প পরমাণুর অবিভাজ্যতাকে সমর্থন করে না, মানে পরমাণু যে অবিভাজ্য সেইটা এই সূত্রকে মানছে না। ফলে এইটা হচ্ছে পরিত্যক্ত হয়। এই জন্য এই সমস্যা সমাধানের জন্য কি আসে এরপরে? অ্যামিলিও অ্যাভোগাড্রো আসে। এরপরে কি আসে? অ্যাভোগাড্রো আসে। আর অ্যাভোগাড্রো কি দেয়? অ্যাভোগাড্রো প্রকল্প দেয়। সেম কনসেপ্ট থাকবে, খালি পরমাণু জায়গায় কি হবে? অণু থাকবে। মানে কি? একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে, একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক কি থাকে? অণু থাকে। অণুকে ইংরেজিতে কি বলে? মলিকিউল বলে। এই যেখানে কি লেখা আছে? মলিকিউলস বলে। তাহলে সমসংখ্যক কি থাকে? অণু থাকে। সেম জিনিস বলে দিয়েছি। পরে দেখো কি বলছে। বলছে অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি, মানে একই চাপ উষ্ণতায় সমসংখ্যক অণু বিশিষ্ট সমস্ত গ্যাসের সমসংখ্যক সমান আয়তন দখল করবে। মানে কি? ধরো কনসেপ্ট যদি তুমি বোঝো, এখানে ভালো করে বোঝো। আমি দুটো কন্টেনার নিলাম, এখানে প্রেসার কি পি, টেম্পারেচার কি টি, এখানেও প্রেসার পি, টেম্পারেচার কি টি। যদি এখানে আয়তন ভি হয়, এখানেও আয়তন ভি হয়, তাহলে এই দুটো গ্যাসের অণুর সংখ্যা কি হবে? সেম হবে। মানে এখানে এন থাকলে এখানেও কি হবে? এন থাকলে। এইবার কি বলছে? উল্টোটা কি বলছে? যদি তুমি চাপ আর তাপমাত্রাকে সেম রাখো, যদি তুমি চাপ আর তাপমাত্রাকে সেম রাখো, আর যদি অণুর সংখ্যা সেম হয়, মানে এই গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে আর অন্য একটা কোষের যদি সেম টেম্পারেচার সেম কন্ডিশনে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে ওদের আয়তন কি হবে? সেম হয়ে যাবে। তখন তাহলে কি হবে? আয়তন সেম হয়ে যাবে। সেম কনসেপ্ট উল্টো করে দেওয়া। মানে ওটা কিরম ছিল? যদি চাপ আর প্রেসার সেম থাকে তাহলে সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু থাকবে, মানে ভি কেও সমান হতে হবে দুটো গ্যাসেরই ক্ষেত্রে, তাহলে অণুর সংখ্যা কি হবে? দুটো গ্যাসে অণুর সংখ্যা সেম হবে। তাহলে এবার উল্টো বলছে, যদি অণুর সংখ্যা সেম থাকে, ওই সেম কন্ডিশন মানে প্রেসার আর টেম্পারেচার যদি সেম থাকে এবং প্রত্যেকটা গ্যাসের অণুর সংখ্যা যদি সেম থাকে, তাহলে ওই প্রত্যেকটা গ্যাসের আয়তন কি হবে? সমান হয়ে যাবে। আর একটা কোশ্চেন, আর একটা কথা কি, অ্যাভোগাড্রো প্রকল্প কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে বলে দিয়েছে দেখো, অ্যাভোগাড্রো প্রকল্প গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন বা তরলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। এবার দেখো, আমরা যেই থিওরিটা পড়লাম, অ্যাভোগাড্রো যে থিওরিটা পড়লাম, বা এই যে অ্যাভোগাড্রো থিওরি রয়েছে, এটাকে আমরা আমাদের ভাষায় কিভাবে লিখেছিলাম দেখো, ওইটার থেকে এই যে এইটার থেকে আমরা ইয়েটা করলাম, যে একই চাপ ও উষ্ণতায় সমায়তন বিশিষ্ট সমস্ত গ্যাসে, বা একই চাপ উষ্ণতায় সমায়তন সব গ্যাসে কি থাকে? সমসংখ্যক অণু থাকে। মানে যদি গ্যাসের আয়তন ভি হয়, তাহলে ডাইরেক্ট প্রপোর্শনাল কি হবে? এন হবে। ডাইরেক্ট প্রপোর্শনাল কি হবে? এন হবে। মানে কি? দুটো কন্টেনার যদি টেম্পারেচার, মানে দুটো কন্টেনার যদি তুমি দেখো, আর যদি প্রত্যেকটাতে এখানেও যদি পি আর টি, এখানেও পি আর টি যদি সেম হয়, আর এখানে আয়তন ভি, এখানেও আয়তন ভি, তাহলে এখানে অণুর সংখ্যা এন হলে এখানে অণুর সংখ্যা এন হবে। মানে যদি ভি বাড়ে, এখানে যদি ভি বাড়ে, তাহলে অণুর সংখ্যাও কি হবে? বাড়বে। এখানেও তাই ভি বাড়লে কি হবে? অণুর সংখ্যা বাড়বে। একই কথা, ভি বাড়লে অণুর সংখ্যাও বাড়বে, আবার ভি কমলে অণুর সংখ্যাও কি হবে? কমবে। এটাই বলছে। তাহলে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি? এন। মানে যদি কোনো গ্যাসের চাপ আর তাপমাত্রা সেম রাখো, আর সেই গ্যাসের যদি আয়তন বাড়াও, তাহলে সেই গ্যাসের অণুর সংখ্যাও কি হবে? বাড়বে। উল্টোও হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু সমান সমান এন ওয়ান বাই এন টু। এইটা আমাদের ফর্মুলা হিসাবে ইউজ হবে। দেখো এখানে করেছি, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, যখন পি আর টি কি থাকবে? স্থির থাকবে। তাহলে ভি সমান সমান আমরা কি নিয়েছি? কে এন নিয়েছি, কে একটা ধ্রুবক বলেছে। তাহলে ভি ওয়ান বাই ভি টু কি করে করলাম? এখান থেকে যদি তুমি দেখো ভি ওয়ান বের করো, ভি ওয়ান সমান কি হবে? কে এন ওয়ান, কে তো ধ্রুবক, ভি টুর ক্ষেত্রে কি হবে? ভি টু সমান সমান কি হবে? কে এন টু হবে। মানে কে এর মান সব এখানে ধ্রুবক, এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, এর জন্য ধ্রুবক বলছে। তাহলে ভি ওয়ান বাই, আমি যদি এটাকে ভাগ করি, তাহলে এখানে আমি যদি লিখি ভি ওয়ান বাই ভি টু, ভি ওয়ান এর মান কত পেয়েছি? কে এন ওয়ান বাই কে ইন্টু কে, আর কে কাটছে, তাহলে আমাদের ভি ওয়ান বাই ভি টু সমান সমান কি আসছে? এন ওয়ান বাই এন টু। এটাই আমরা ওখানে প্রমাণ করেছিলাম। বোঝা গেছে? এরপরে দেখো, পরে কোশ্চেন যেটা রয়েছে, একটা কোশ্চেন দেখো এবার।
তোমাদের বইয়ের কোশ্চেন, ছায়ার যে বইটা রয়েছে সেই বইয়ে এই কোশ্চেন দেওয়া আছে। বলছে 30°C তাপমাত্রায় বা উষ্ণতায় দেওয়া আছে ও 1 atm চাপে বলছে পৃথক পাত্রে রক্ষিত দুটি গ্যাসের আয়তনের অনুপাত দেওয়া আছে 2:3 হলে ওই পাত্র দুটিতে উপস্থিত গ্যাসের অণুর সংখ্যা অণুর সংখ্যার অনুপাত কত হবে, এর মানে বলছে। কি বলছে দেখো, অণুর সংখ্যার অনুপাত দেওয়া আছে, অণুর সংখ্যার অনুপাত দেওয়া আছে, আর কন্ডিশন কি দেওয়া আছে দেখো। তাহলে আমরা যদি লিখি অণুর সংখ্যার অনুপাত, অণুর সংখ্যার অনুপাত কত দেওয়া আছে, 2:3 দেওয়া আছে। অণুর সংখ্যার অনুপাত কত দেওয়া আছে, 2:3 দেওয়া আছে। তাহলে বলেছে ওই পাত্রে উপস্থিত দুটি গ্যাসের গ্যাসের গ্যাস দুটির অণু সংখ্যার অনুপাত কত বলেছে। ও গ্যাস দুটির আয়তন অনুপাত দেওয়া আছে, সরি গ্যাস দুটির কি দেওয়া আছে, সংখ্যার না, অণুর সংখ্যার না, আয়তনের অনুপাত। তাহলে আমরা মুছে দিই, ভুল পড়েছি আমরা, ভুল পড়েছিলাম। এখন দেখো স্টুডেন্ট, এটা মুছে দিচ্ছি। কি লেখা আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে। আয়তনের অনুপাত দেওয়া আছে এটা। তাহলে অণুর সংখ্যার অনুপাত কত হবে, অণুর সংখ্যার অনুপাত কত হবে। তাহলে যদি তুমি দেখো অণুর সংখ্যার অনুপাত কি হবে, তাহলে আমরা লিখব অণুর সংখ্যার অনুপাত সমান সমান কি ছিল ফর্মুলা, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল এন, মানে ভি যা হবে এন তাই হবে। ভি আর এন সমান, ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে ভি আর এন এর সমান মান। তাহলে কত আসছে, ভি এর মান 2, ভি এর মান 2, প্রথমটাই 2 পরেরটা কত আসছে 3। তাহলে অনুসংখ্যার অনুপাত কত আসবে, প্রথমটাই 2 পরেরটা কত হবে 3 হবে। তাহলে অনুসংখ্যার অনুপাত কত হবে, 2:3 হবে। বোঝা যাচ্ছে কি বললাম, 2:3 হবে। অনুসংখ্যার অনুপাত আর আয়তনের সংখ্যার অনুপাত সেম হয়। অনুসংখ্যার অনুপাত আর আয়তনের সংখ্যার অনুপাত কি হবে, সেম হবে, যদি টেম্পারেচার আর প্রেসার যদি সেম থাকে। বোঝা যাচ্ছে কি বললাম, প্রেসার যদি আর টেম্পারেচার যদি সেম থাকে তাহলে যত আয়তন থাকবে ততই কি থাকবে, ততই থাকবে অনুসংখ্যা। এখানে দেখো পরের কোশ্চেন দেখো কি বলছে। বলছে 25°C তাপমাত্রায় 1.5 atm চাপে দুটি পৃথক আবদ্ধ পাত্রে রক্ষিত দুটি গ্যাসের অণুর সংখ্যা দেওয়া আছে। অণুর সংখ্যার অনুপাত কত দেওয়া আছে, এত এত। তাহলে ওই পাত্র দুটি আয়তনের অনুপাত, তাহলে পাত্র দুটি আয়তনের অনুপাত কি হবে, দুই ভাবে করে দিচ্ছি, ফর্মুলা দিয়ে আর এমনি ছাড়া। যদি আমরা কি দেওয়া আছে, অণুর সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি অণুর সংখ্যার অনুপাত, অণুর সংখ্যার অনুপাত, অণুর সংখ্যার অনুপাত সমান সমান কত দেওয়া আছে, প্রথমটা 3.001 ইন্টু 10⁻23, অনুপাত মানে ইস্টু হবে। পরেরটা কত আছে, 6.022 ইন্টু 10 কত আসবে 22। তাহলে দেখো এখান থেকে যদি দেখো, তাহলে এখানে দেখো এখানে একের পিঠে 23টা শূন্য রয়েছে, আর একের পিঠে কটা রয়েছে 22টা। তার মানে 23টা আর 22, এখানে 22টা চলে যাচ্ছে, এখানে একটা পড়ে থাকছে, মানে 22টা কেটে যাচ্ছে। তাহলে এখানে একটা 10 পড়ে আছে। আর কি পড়ে আছে, 3.011 ইন্টু একটা 10 পড়ে আছে। আর এইটা চলে গেছে, তাহলে কি পড়ে থাকছে 6.022। তাহলে এইটার সাথে দেখো কত গুণ আসছে, মানে এই জিনিসটাকে, বা আমি কি করছি দেখো, না বুঝলে এই জিনিসটাকে আমরা 3.011 দিয়ে ভাগ করছি, এটাকেও 3.011 দিয়ে ভাগ করছি। তাহলে এইটা সেম আর সেম কেটে যাচ্ছে। আর এইটা দিয়ে কাটলে কত থাকে, 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2 শূন্য, আর 3 দুকানে 6, তার মানে কত ঘর আসছে 2 দিয়ে, যেটা 2 দিয়ে গুণ করেছিলাম। তাহলে এখানে আমাদের কত আসছে 10 কত 2, ভাগ করলে কত হবে 5:1। তাহলে তাদের অনুসংখ্যার অনুপাত কত হলো, অনুসংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের আয়তনের সংখ্যার অনুপাত লিখে দিচ্ছে এখানে। অনুসংখ্যার অনুপাতে মানে কি, আয়তনের সংখ্যার অনুপাত। অনুসংখ্যার অনুপাত মানেই কি হবে, আয়তনের সংখ্যার অনুপাত। তাহলে এখানে আমরা লিখছি আয়তনের সংখ্যার অনুপাত, আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত। এবার এইটা যদি না বোঝো এইভাবে, তো অন্য একভাবে করে দেখাচ্ছি দেখো, যেটা আমরা ফর্মুলা দিয়ে লিখলাম। আমরা কি জানি, আমরা জানি v1/v2 সমান সমান n1/n2। এখানে আমাদের v1 আর v2 মানই বের করতে হবে, অনুসংখ্যার অনুপাত, এই সরি আয়তনের সংখ্যার অনুপাত। তাহলে আয়তনের অনুপাতই মান বের করতে বলেছে। n1 এর মান কত দেওয়া আছে দেখো, 3.011 ইন্টু 10 কত ছিল 23 ছিল। আর এর মান কত ছিল 6.022 ইন্টু 10⁻22। একই জিনিস, লেখা খালি আলাদা এটা। তাহলে দেখো এর 23টা শূন্য কাটবে, 22টা কাটবে, তাহলে উপরে কটা থাকবে, একটা শূন্য থাকবে। আর এইটা দিয়ে কাটলে এক দিয়ে পুরো কাটছে 1 হবে, আর এইটা দিয়ে কাটলে কত হবে 2। তাহলে এই 2 দিয়ে আবার ওটাকে কাটলে কত হবে 5 দুকানে 10, তাহলে নিচে 1। তাহলে এখান থেকে কত আসছে আমার, v1/v2 সমান সমান
5/1, ওটা কত ছিল, 5/1 এসেছিল, হ্যাঁ 5/1। তাহলে এখানে কত আসছে, যদি আমরা লিখি V1:V2 সমান সমান অনুপাত কত এসছে 5:1, এটাই এর উত্তর। বোঝা আছে কি বললাম কনসেপ্ট? দেখো পড়িয়েছি, তার উপর বেস করে দুটো কোশ্চেন করে দিয়েছি। এবার দেখো পরে কনসেপ্টে আসো, কি বলছে পরে। পরে কনসেপ্ট কি আসছে, ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণু কত খ্রিস্টাব্দে আসে, 1808 সালে আসে। কে দেয়, ব্রিটিশ বিজ্ঞানী ছিল জন ডাল্টন দেয়। তার যে থিওরি রয়েছে সেটা পরমাণুবাদ বা পরমাণু তত্ত্ব নামে পরিচিত, যেটা আমাদের অত ডিটেলসে পড়তে হবে না, অত ইম্পর্টেন্ট না, তা সামান্য একটু পড়বো, কারণ এটা এত বেশি ইম্পর্টেন্ট না ক্লাস 11-এর জন্য বা নিটের জন্য। তাহলে জন ডাল্টন দেয় 1808 সালে, যেটা নিচু ক্লাসের এক্সামগুলো আসতে পারে, তোমাদের আসবে না, সাল আসবে না। ডাল্টনের পরমাণুবাদ বা পরমাণু তত্ত্ব বলে দিয়েছি। এবার দেখো কি বলছে। তো ডাল্টন পরমাণুবাদের জন্য কিছু স্বীকার্য দিয়েছিলেন, কিছু কি দিয়েছে, থিওরি দিয়েছিল, কিছু স্বীকার্য বলেছিল। তো সেটা দেখো, পস্টুলেট দিয়েছিল, যেমন ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য কি বলছে, যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, মানে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলোকে কি বলা হয়, পরমাণু বলা হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট কি, যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলিকে কি বলা হয়, পরমাণু বলা হয়। বলছে কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা পরমাণুগুলিকে ভাঙা যায় না বা পরমাণু ভাঙা যায় না, অর্থাৎ পরমাণু অবিভাজ্য। মানে কি, কোনো ভৌত বা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা পরমাণুকে ভাঙা যায় না বা সৃষ্টি করা যায় না, বা সৃষ্টিও করা যায় না। এখানে দেখো ডাল্টন যেটা বলেছিল, যে কোনো পরমাণু রয়েছে, এই ছোট্ট একটা পরমাণু, ছোট্ট কণা একদম, তাহলে একে ভেঙে আর তুমি আর কোনো কণা পাবা না, একে ভেঙে আর পরে কোনো কণা পাবা না। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা কি বের করেছে, পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে, আর কি রয়েছে, নিউট্রন রয়েছে, এই 3টে কণা বের করেছিল। আরও বের করেছে, কিন্তু মেনলি এই 3টে বলছি, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তাহলে কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া দ্বারা পরমাণুগুলোকে ভাঙা যায় না বা সৃষ্টি করা যায় না, অর্থাৎ পরমাণু কি, অবিভাজ্য। তারপরে দেখো 3 নম্বর কি বলছে, বলছে একই মৌলের সমস্ত পরমাণুর ভর, আকার ও ধর্ম অভিন্ন হয়। মানে কি, একই মৌলের সমস্ত পরমাণুর ভর, মানে যেমন হাইড্রোজেনের তুমি 3টে আইসোটোপ পেয়েছিলে, কি কি হাইড্রোজেনের 3টে আইসোটোপ ছিল, এক হচ্ছে হাইড্রোজেন 1,1 ছিল, পরে হাইড্রোজেন কত ছিল, 1,2 ছিল, 1,3 ছিল। তাহলে দেখো বলছে একই মৌলের সমস্ত পরমাণুর ভর, একই মৌল মানে এই হাইড্রোজেনেরই মৌল রয়েছে, এই মৌলের সমস্ত পরমাণুর ভর, আকার, ধর্ম কি হবে, অভিন্ন হবে। কিন্তু পরবর্তীকালে যখন আইসোটোপ আবিষ্কার হয়, বিজ্ঞানী ডাল্টনের সময় কোনো আইসোটোপ ছিল না, আবিষ্কৃত হয়নি, সেই সময় কোনো কি ডিসকভারি হয়নি, তাই তিনি হাইড্রোজেনের আইসোটোপ জানতেন না। তাই তিনি কি না জানতেন না, তার উপরে কি বেস করে কি দিয়েছিল, যে একই মৌলের সমস্ত পরমাণুর ভর, আকার, ধর্ম কি হবে, অভিন্ন, মানে একই হবে, চেঞ্জ হবে না। কিন্তু দেখো এই হাইড্রোজেনেরই ভর আলাদা। দেখো হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে, প্রথমটার ভর কত, 1 রয়েছে, দ্বিতীয়টা কত রয়েছে, 2 রয়েছে, তৃতীয়টা কত রয়েছে, 3 রয়েছে। তাহলে যদি ভর চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এই সূত্রটা কি অ্যাপ্লাই হবে না, কিন্তু আমাদের পড়তে হবে, এই সবগুলো এই সূত্রই ভুল। তারপরে দেখো বিভিন্ন মৌলের পরমাণুগুলির ভর, আকার ও ধর্ম অভিন্ন হয়। মানে কি, বিভিন্ন মৌলের পরমাণুগুলির যে ভর, আকার রয়েছে, ধর্ম রয়েছে, তারা অভিন্ন হয়। মানে ধরো কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, কার্বন 6, 12, হাইড্রোজেন যদি দেখো তুমি, হাইড্রোজেন হচ্ছে কত হবে, হাইড্রোজেন 1, 1, তাহলে এদের ভর আলাদা, ধর্ম আলাদা, আকার আলাদা হবে, যেটা এটা বলছে। কিন্তু পরবর্তীকালে আমরা কিছু মৌল আবিষ্কৃত হয়েছে, যাদের পরমাণুগুলো আকার আলাদা, যাদের পরমাণুগুলো আলাদা আলাদা, মানে একটা কার্বন ডাইঅক্সাইড, ওটা অন্য অন্য কিছু রয়েছে, তাদের ক্ষেত্রেও কি হয়েছে, ভর সেম হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কি হয়েছে, ভর সেম হয়ে গেছে। তারপরেরটা দেখো, পরের পয়েন্ট কি বলছে, বলছে পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কোনো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, যেটা আমরা এর আগে বলেছি, পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তারপরে 6 নম্বর পয়েন্ট কি বলছে, 2 বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগের সময় ওই সব মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়। মানে কি বলছে দেখো, যে 2 বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগের সময় কি হবে, রাসায়নিক সংযোগের সময় ওই সব মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়। এর আগে একটা পয়েন্ট ছিল, আমরা ওটা ব্যাখ্যা করে দিচ্ছি, এটা তারপরে এটা বলছি। দেখো বিভিন্ন মৌলের পরমাণুগুলির কি বলেছে, ভর, আকার ও ধর্ম কি হবে, আলাদা হবে। ভর ধর্ম কি হবে, ভিন্ন হবে, ভিন্ন মানে কি, আলাদা হবে, অভিন্ন মানে একই। তার মানে ধরো তুমি যদি উদাহরণ নাও, আর্গন যদি নাও, বলে দিই আর্গন, আর্গন কি হয়, 1840 হয়, পরমাণু ক্রমাঙ্ক কত হয়, 18, ওপরে ভর সংখ্যা কত হয়, 40, 1840। ক্যালসিয়াম যদি তুমি নাও, ক্যালসিয়াম কত হয়, 20, 40 হয়। এই দুটো পরমাণু কি আলাদা, এ আর্গন, এ কি ক্যালসিয়াম, এদের এদের কি পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তার মানে কি প্রপার্টিজ আলাদা হয়ে যাবে, ভর আলাদা হলো, আকার আলাদা হলো, কি আকার আলাদা হলো, কিন্তু এদের, সরি ভর নাই, ধর্ম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এর ভরটা কি বলেছে, এর ভর কত, 40, এর ভর কত, 40, তাহলে ভরটা সেম। বোঝাচ্ছে কি বললাম, তার জন্য এই সূত্রটাও কি ভুল। তারপরের পয়েন্ট, পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না,
6 নম্বর পয়েন্ট বলেছি, দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগের সময়, দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগের সময় ওইসব মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়। কিন্তু এটাতে সবসময় সত্য হবে তাও না। যেরকম ধরো তুমি যদি দেখো সুক্রোজের সংকেত কি হয়, সুক্রোজ হচ্ছে HC12, C12H22 ও 11। মানে কি, সুক্রোজে কি কি রয়েছে, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে আর অক্সিজেন রয়েছে। এদের যদি অনুপাত দেখো তাহলে এটা হচ্ছে 12 হয়, এটা হচ্ছে 22 হচ্ছে, এটা কত 11 আসছে। এটা একটা অনুপাত এসছে, কিন্তু এটা সরল অনুপাত না। সরল অনুপাত মানে কি 1:2:3 এরকম আকারে আসবে, সিঙ্গেল ডিজিটে আসবে। এটা একটা জটিল অনুপাত এসছে। বোঝা গেল কি বললাম, অনুপাত এসছে কিন্তু যে সবসময় যে সরল অনুপাত আসবে সেরকম নয়, জটিল অনুপাতও আসতে পারে। তাহলে দেখো এটাও। তারপরে দেখো এর হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের কিছু সীমাবদ্ধ কিছু লিমিটেশন রয়েছে, সেটা পড়তে হবে, বা ত্রুটি রয়েছে। যেমন ধরো ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা বা ত্রুটি, যেগুলো একটু আগেই বলে দিয়েছি পড়ানোর সাথে সাথে। কি বলছে, পরমাণু অবিভাজ্য, কিন্তু পরবর্তীকালে জানা যায় পরমাণুগুলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণা দ্বারা গঠিত। বলেছিল ডাল্টন কি বলেছে, পরমাণু অবিভাজ্য মানে একটা কণা পরমাণু যদি হয়, এটা ছোট্ট একটা কণা যেটা হচ্ছে পরমাণু, এই পরমাণুকে ভেঙে আর কোনো কণা তৈরি করা যাবে না। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা কি কি পেয়েছে, ইলেকট্রন পেয়েছে, প্রোটন পেয়েছে আর নিউট্রন পেয়েছে। ডাল্টনের মতে পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে একটি মৌলের পরমাণুকে অন্য একটি মৌলের পরমাণুতে রূপান্তরিত করা সম্ভব। মানে কি বলছে, ধরো যে যদি তুমি দেখো নাইট্রোজেন, যেটা উদাহরণ দিয়েছি দেখো এখানে দেখো, নাইট্রোজেন 7-14 দেওয়া আছে, তাকে যদি তার সঙ্গে যদি হিলিয়াম কণার বিক্রিয়া করো, হিলিয়াম কণার যদি বিক্রিয়া করো, হিলিয়াম কণার সংকেত কি হবে, 2E4 হবে। হিলিয়াম কণার যদি বিক্রিয়া করাও তাহলে দেখো এখান থেকে কি হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা হাইড্রোজেনের সংকেত কি H1, ডয়টেরিয়াম বেরিয়ে যাবে H12, ডয়টেরিয়াম বেরিয়ে গেল। তাহলে কি তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। দেখো নতুন একটা পরমাণু তৈরি হচ্ছে, মানে কোনো একটা পরমাণু থেকে পরমাণুকে ভেঙে নতুন কোনো পরমাণু সৃষ্টি করা যাবে না সেটা বলেছিল, কিন্তু আমরা নতুন একটা পরমাণু কি সৃষ্টি করে ফেলেছে। নাইট্রোজেনকে কি করেছে, নাইট্রোজেনকে কনভার্ট করছে কিসে, অক্সিজেনে। কার সাহায্যে, উইথ দ্য হেল্প অফ হিলিয়াম। হিলিয়ামের সাহায্যে নাইট্রোজেনকে কিসে কনভার্ট করছে, অক্সিজেনে তৈরি করছে। তাহলে অক্সিজেন একটা নতুন পরমাণু তৈরি হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেনের সাপেক্ষে। নাইট্রোজেন ছিল কিন্তু সেটাকে কিসে পরিণত হচ্ছে, অক্সিজেন। তাহলে এটা একটা ওর ভুল, যেটা হচ্ছে ডাল্টনের, এটা একটা ভুল প্রমাণিত হয়েছে। 3 নম্বর, একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর ও ভৌত ধর্ম আলাদা হতে পারে। মানে কি, একই মৌল মানে কি, যেরকম হাইড্রোজেনের আইসোটোপ 3টে বলেছিলাম, কি কি রয়েছে, হাইড্রোজেন 1 1 আছে, হাইড্রোজেন 1 2 আছে, হাইড্রোজেন 1 3 রয়েছে। এই 3টে পরমাণুর ভর ও ভৌত ধর্ম কি হতে পারে, আলাদা হতে পারে। যেমন হাইড্রোজেন 1 1, এই 1 2 এবং 1 3 ভর আলাদা। আবার বিভিন্ন মৌলের পরমাণুর ভর একই হতে পারে, বিভিন্ন মৌল মানে আলাদা আলাদা। এটা হাইড্রোজেন সব সেম মৌল, একই মৌলের বিভিন্ন পরমাণুর কি একই মৌলের আইসোটোপগুলোর ভর আলাদা, কিন্তু এখানে কি বিভিন্ন মৌলের আবার ভর আলাদা, বিভিন্ন মৌলও কিন্তু মৌল আলাদা কিন্তু ভর এক। যেমন আর্গন দেখো 18 40 দেওয়া আছে, আর ক্যালসিয়াম 20 40 দেওয়া আছে। পরে চলে আসো, কি বলছে পরের পয়েন্টে দেখো, বলছে যৌগ গঠনের সময় বিভিন্ন মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বা পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হতে পারে, কিন্তু এই অনুপাত সরল নাও হতে পারে। মানে যৌগ গঠন করছে, তো যৌগগুলো পরস্পর মিলে একটা পরমাণু তৈরি করলো। যৌগ গঠনের সময় যৌগ তৈরি করছে, বিভিন্ন পরমাণু মিলে কি তৈরি করছে, যৌগ। যেমন সুক্রোজ যদি দেখো C12H22O11 দেওয়া আছে, তো সি মানে কি, এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এই তিনটে যুক্ত হয়ে কি তৈরি করছে, একটা যৌগ গঠন করছে, যার নাম কি সুক্রোজ তৈরি করছে। তাহলে এর যে অনুপাতটা, এই অনুপাতটা সরল না হতে পারে, জটিল অনুপাতও হতে পারে। সবসময় যে সরল হবে তা না, জটিল অনুপাতও হতে পারে, যেটা এখানে দেওয়া আছে, সরল অনুপাত নয়। তারপরে কি বলছে, ডাল্টনের পরমাণুবাদে অণুর কোনো ধারণা ছিল না। কারণ কি, ডাল্টনের পরমাণুদের পর বার্জিলিয়াস এসেছিল, বার্জিলিয়াস কি দিয়েছিল, পরমাণু ধারণা দিয়েছিল। কিন্তু অণুর ধারণা কে দেয়, অ্যাভোগাড্রো দেয়। তাই ডাল্টনের পরমাণুবাদে অণুর কোনো ধারণা না থাকায় এই তথ্যের সাহায্যে গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা যায় না। এখানে কি কোনো অণুর ধারণা ছিল না, এই জন্য গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা যায় না। আমরা গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র পড়েছি, ওর উপর বেস করে প্রবলেম করেছিলাম, 2nd নাম্বারের লেকচারে হয়তো হবে। তারপরে দেখো এরপরে চলে আসো, কি বলছে, এরপরে দেখো ডাল্টনীয় যৌগ, আর একটা রয়েছে, আরেকটা রয়েছে বার্থোলেডীয়। বলছে বার্থোলেডীয় যৌগ আর একটা কি, ডাল্টনীয় যৌগ। মানে কি, যেসব যৌগের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে, মানে যারা হচ্ছে ডাল্টনকে ফলো ফলো করে তারা হচ্ছে ডাল্টনীয় যৌগ, আর যারা হচ্ছে বার্থোলেডীয়কে ফলো করে তারা হচ্ছে বার্থোলেডীয় যৌগ। তা ডাল্টনীয় যৌগ মানে কি, যেসব যৌগের পদার্থের পরমাণুগুলি, মানে যেসব যৌগের পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয় তাদের ডাল্টনীয় যৌগ বলে। যেমন হচ্ছে CO2, যেটা উদাহরণ দেওয়া আছে এখানে দেখো, CO2 মানে কি লিখতে পারি, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে CO2 তৈরি হচ্ছে। এখানে কার্বন আর অক্সিজেনের যদি রেশিও দেখো, এখানে কার্বন আর অক্সিজেন রেশিও কত, 1:2,
2, এটা সরল অনুপাত। যদি H2 দেখো, হাইড্রোজেন অক্সিজেন, এটাও কি 2:1 হবে, বা অক্সিজেন হাইড্রোজেন 1:2 হবে। তাহলে এদের অনুপাতটা কি সরল। যেমন এফইও যদি দেখো, এফইওতে এফই কত আর অক্সিজেনের অনুপাত দেখো 1:1, কিছু নেই মানে 1:1 রয়েছে। তাহলে এরা হচ্ছে কি সবাই ডাল্টনীয় যৌগ, মানে হচ্ছে যৌগ যেসব যৌগে পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত থাকে তাদের ডাল্টনীয় যৌগ। পূর্ণ সংখ্যা মানে কি এরকম আকারে থাকবে, কোনো ভগ্নাংশ থাকবে না। ভগ্নাংশ মানে কি 1/2 বা 0.5 এরকম দশমিক আকারে, বা 1/3, 1/4, 1 বাই কিছু আকারে থাকবে না, তারা সবাই কি হবে, ডাল্টনীয় যৌগ হবে। যারা থাকবে না তারা হয় বার্থোলিডীয় যৌগ। তো দেখো পরেরটা, বার্থোলিডীয় যৌগটা কি বলছে, যে যৌগে পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত থাকে না। যে যৌগ রয়েছে, কোনো একটা যৌগ রয়েছে, সেই যৌগের পদার্থের পরমাণুগুলি কি যদি তুমি ওদের সরল অনুপাতে যুক্ত করতে চাও তো পারবে না, তাহলে তাদের কি বলবো, বার্থোলিডীয় যৌগ বলে। যেমন হচ্ছে দেখো, যেমন উদাহরণ দেওয়া আছে, CuS দেওয়া আছে। এখানে যদি তুমি দেখো CuS এ দেখো, তাহলে কপার হচ্ছে 1.7 থাকে, আর হচ্ছে সালফার কত 1, তাহলে অনুপাত করলে 1.7 কত 1 হবে। এখানে দেখো টিআই টিআই দেওয়া আছে, টিআইও দেওয়া আছে। তো টিআই হচ্ছে 0.75 থাকে, আর অক্সিজেন কত রয়েছে 1 আছে, অক্সিজেন কত রয়েছে 1 আছে। তাহলে এদের রেশিও যদি নাও 0.75 কত হবে 1 হবে। তাহলে দেখো এটা সরল অনুপাতে আসবে, আসবে না, এটা সরল অনুপাতে আসবে না, কারণ কি এটা দশমিকে রয়েছে। তাহলে এরা কি হবে, বার্থোলেডীয় যৌগ। এদের কি বলবো, বার্থোলেডীয় যৌগ। আর এই যে উদাহরণ রয়েছে, এই উদাহরণটা মনে রাখো, এক্সামে আসতে পারে এই উদাহরণ দিয়ে, বা কনসেপ্টের উপর বেস করেও কোশ্চেন আসতে পারে। যে কি করে বুঝবো, তাহলে যাদেরই দেখবো এরকম সরল অনুপাত আসবে না, তাহলে তারা কি হবে, বার্থোলেডীয় যৌগ। এর পরের টপিক দেখো কি বলছে, এরপরে আসো। এরপরে বলছে মৌলিক অণু আর যৌগিক অণু। মৌলিক অণু আর যৌগিক অণু কি বলছে দেখো, এখানে একবার পড়ে নাও, আর আমরা নোট করেছি কিভাবে পড়তে হবে জন্য, দেখো বাদ দাও, এটা এটা রিডিং করে নিও। এটা বইয়ের ছায়ার যে বইটা রয়েছে সেটা, আমরা কোন কোন বইকে বেস করে পড়ছি, ছায়ার বইটা। ছায়ার বইটা কিসের জন্য, কারণ কি এখানে যে 11-এ যারা পড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, তাদের একবারে কমপ্লিট হয়ে যাবে। প্লাস নিটের জন্য, নিটের জন্য তো 11-এর জন্য তো মোর দ্যান এনাফ। নিটের লেভেলে পড়ছি আমরা, নিট আইআইটি লেভেলে পড়ছি। তো আমরা বেস করছি কাকে, স্যার বইটাকে, আর সঙ্গে কাকে বেস করছি, এনসিআরটি বইকে, এনসিআরটি বাংলা ভার্সন প্লাস এনসিআরটি ইংলিশ ভার্সন। ঠিক আছে, ওই বইগুলোকে বেস করে আমরা নোট বানাচ্ছি। তো দেখো এখানে কি বলছে, এই মৌলিক অণু যৌগিক অণু রিডিং করে নেবা। আমরা এটাকে ডিটেলসে পড়েছি একটুখানি ভালো করে, কিভাবে দেখো মৌলিক অণু যাকে আমরা কি বলবো, সিম্পল এলিমেন্ট বলবো, ইংরেজিগুলো একটু জানতে হবে কোশ্চেন প্র্যাকটিস করার সময়। তাহলে মৌলিক অণুর সঙ্গে কি রয়েছে, সিম্পল এলিমেন্ট। মৌলিক অণু মানে কি, সিম্পল এলিমেন্ট রয়েছে, মানে যেসব অণু একই মৌলের পরমাণু দিয়ে গঠিত। যেসব অণু একই মৌলের পরমাণু দিয়ে গঠিত, একই মৌলের পরমাণু মানে কি, যেমন ধরো S2 বা S8, যেমন ধরো N2, Cl2, আর্গন, মানে নিষ্ক্রিয় গ্যাসগুলোর কোনো এরম হয় না, যেমন হিলিয়াম 2 হবে না, হিলিয়াম যুক্ত হিলিয়াম 2 হবে না, আর্গনের কোনো যৌগ তৈরি হয় না। আর্গন আর্গনে থাকবে, মানে নিষ্ক্রিয় গ্যাসের কোনো যৌগ তৈরি হবে না। যেমন হিলিয়ামই থাকবে, নিয়নই থাকবে, কিন্তু এগুলো সব কি হবে, এগুলো সব অণুর মধ্যেই আসবে, এগুলো সব কি আসবে, অণুর মধ্যেই আসবে। যেমন P4 অণু হবে, কি P4 মানে কি, 4টে পি একই রকমের টাইপের পরপর যুক্ত হয়ে, এসএই যুক্ত হয়েছে O2, এগুলো সব কি হবে, অণু হবে, সিম্পল এলিমেন্ট হবে, মানে যেসব অণু একই মৌলের পরমাণু দিয়ে গঠিত। একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুগুলোকে কি বলে, মৌলিক অণু বলে। যেমন উদাহরণ দেওয়া আছে। আর যৌগিক অণু কি হবে, ডিফারেন্ট হবে। যেমন ধরো H2O, CO2, মানে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা, দুটো আলাদা পরমাণু এসছে। কার্বন অক্সিজেন দুটো আলাদা পরমাণু, SO2 বা SO3, যেখানে এখানে কি রয়েছে, সালফার অক্সিজেন আলাদা পরমাণু, এখানে সালফার অক্সিজেন আলাদা পরমাণু এসছে, ডিফারেন্ট অ্যাটম এসছে, তখন তাকে বলবো মৌলিক, তখন তাকে কি বলবো, যৌগিক, তখন তাকে কি বলবো, যৌগিক অণু বা কম্পাউন্ড এলিমেন্ট, তখন তাকে কি বলবো, যৌগিক এলিমেন্ট, যৌগিক কম্পাউন্ড বা যৌগিক অণু বা কম্পাউন্ড এলিমেন্ট। তাহলে যে কি বলছে, যেসব অণু 2 বা ততোধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত, যেসব অণু 2 বা ততোধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত তাদের যৌগিক অণু বলে। যেমন H2O, CO2 আর CH4। দেখো CH4 এসছে, কি এসছে, কার্বন আর হাইড্রোজেন। যেমন যদি আমরা এটা বলতাম C2H6 হবে, C2H6 হবে, তাও হবে, এটা কি হবে, যৌগিক হবে। যদি আমরা H2SO4 বলি, তাও কি হবে, যৌগিক হবে। কারণ কি কি আছে, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আলাদা, সালফার আলাদা, অক্সিজেন তিনটে এসছে, আসুক, একের অধিক আসলেই কি হবে, একের অধিক আসলেই কি হয়ে যাবে, তখন তখন তাকে আমরা যৌগিক অণু বলবো। যেন HNO3 যৌগিক না মৌলিক বলো, HNO3 কি হবে, যৌগিক, মানে কম্পাউন্ড এলিমেন্ট হবে। বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে চলে আসো পারমাণবিকতা বা অ্যাটমিসিটি। পারমাণবিকতা বা অ্যাটমিসিটি কি বলছে, বলছে কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। মানে কি,
ধরো তুমি Cl2 লিখলা বা PO4 লিখলা বা S8 লিখলা। S8 মানে কি? S8 একটা মৌলিক অণু না যৌগিক অণু? মানে S8 যেটা এসছে সিম্পল এলিমেন্ট না কম্পাউন্ড এলিমেন্ট? S8 তাহলে কি বলবো? সিম্পল এলিমেন্ট। মানে কি? একই টাইপের এলিমেন্ট পরপর যুক্ত হয়েছে, একই টাইপের পরমাণু পরপর যুক্ত হয়েছে। মানে কি? S8 মানে কি? 8টা S পরমাণু এভাবে যুক্ত হয়েছে, এভাবে 8টা S পরমাণু এভাবে যুক্ত হয়েছে, 4টে 5টা 6টা 7টা 8টা S পরমাণু যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? S8। কিন্তু এটা এটা কি একটা মৌলিক অণু, এটা হচ্ছে মৌলিক অণু। এখানে যতগুলো যতগুলো পরমাণু আসবে, যত সংখ্যক পরমাণু আসবে সেই সংখ্যাটা তার অ্যাটমিসিটি বা পারমাণবিকতা বলে। তাহলে এর পারমাণবিকতা কত হবে? S8 এর পারমাণবিকতা 8 হবে। যেমন Cl2 এর পারমাণবিকতা কত হবে? 2 হবে। যদি বলতাম P4 এর পারমাণবিকতা কত হবে? 2 হবে। N2 পারমাণবিকতা কত হবে? 2 হবে। তারপর যদি বলি আমরা O2 করি, O2 পারমাণবিকতা কত হবে? 2 হবে। বোঝা গেছে? তার মানে কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন Cl2 পারমাণবিকতা 2, P4 এর পারমাণবিকতা কত? 4। S8 যদি বলে S8 এর পারমাণবিকতা কত হবে? S8 এর পারমাণবিকতা 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 কত হবে? 8 হবে। বোঝা যাচ্ছে কি বললাম কনসেপ্ট? চলে আসো পরে কি বলছে দেখো। এবার দেখো পরের যে টপিক আসছে সেটা কি বলছে? একটি অণুতে পরমাণুর সংখ্যা, মানে নাম্বার অফ এলিমেন্টস ইন ওয়ান মলিকিউল, মানে একটা অণুতে পরমাণুর সংখ্যা কত। যেরকম ধরো, যেরকম উদাহরণ যদি আমি বলি যে C2H6, যদি তুমি C2H6 দেখো, এখানে মোট পরমাণুর সংখ্যা কত হবে? মোট পরমাণুর সংখ্যা, কার্বন কটা আছে? দুটো, মানে কার্বন দুটো আছে। আর হাইড্রোজেন কটা আছে? ছটা, তাহলে 6 হাইড্রোজেন রয়েছে। তার মানে টোটাল পরমাণু কত হলো? 8টা হলো। 8টা হচ্ছে টোটাল পরমাণু, মানে টোটাল এলিমেন্ট, টোটাল অ্যাটম আছে কটা? 8টা। এইটাকেই বলছে একটি অণুতে পরমাণুর সংখ্যা। একটি অণুতে পরমাণুর সংখ্যা মানে টোটাল যে পরমাণু রয়েছে তাদের যোগফল, তাদের যোগফল করো। তাহলে দেখো এইটা CH4 যেটা রয়েছে, CH4 মানে একটি অণুতে পরমাণুর সংখ্যা কত? কার্বন তো একটা রয়েছে, হাইড্রোজেন কটা রয়েছে? 4টে রয়েছে, তাহলে টোটাল কত হলো? 5টা অ্যাটম হয়েছে। যেমন দেখো গ্লুকোজ রয়েছে, যদি গ্লুকোজে দেখো তাহলে গ্লুকোজে কার্বন কটা রয়েছে? 6টা রয়েছে। হাইড্রোজেন কতগুলো রয়েছে? 12 রয়েছে। একদম বেসিক থেকে করাচ্ছি, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। মনে হবে যে এগুলো এখন একেবারে ইজিটা করানো হচ্ছে, আমরা কি করছি? বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অ্যাডভান্স পর্যন্ত দেখো, লেকচার দেখতে থাকো, দেখবা কি কি টাইপের কোশ্চেন করানো হয়। এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, ব্যাস এই লেকচার কমপ্লিট করবা। আর এর উপরে আমরা এই এই একটা চ্যাপ্টারেই 200-250 কোশ্চেন প্র্যাকটিস করাবো। এই চ্যাপ্টার সাথেই, মানে কি আমরা থিওরি পড়াবো প্লাস কনসেপ্ট। থিওরির সাথে তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, থিওরি প্লাস কি প্র্যাকটিস, মানে খালি থিওরি পড়লে হবে না, প্র্যাকটিস করতে হবে। অন্য বই প্র্যাকটিস না করলেও না, মোর দ্যান এনাফ এই লেকচার। যখন আমরা পুরো চ্যাপ্টার কমপ্লিট করবো তাহলে বুঝতে পারবো কি লেভেলে পড়ানো হচ্ছে। দেখো এখানে দেখো নাম্বার অফ কার্বন কটা? 6টা। হাইড্রোজেন কটা এসছে? 12টা। অক্সিজেন কটা এসছে? 6টা। তাহলে টোটাল বলছে, টোটাল পরমাণুর সঙ্গে ইংরেজিতে কি লিখেছে? যে নাম্বার অফ টোটাল, বলছে নাম্বার অফ টোটাল অ্যাটম ইন ওয়ান মলিকিউল অফ গ্লুকোজ। মানে গ্লুকোজের একটা অণুতে, গ্লুকোজের একটা অণু রয়েছে, মানে একটা অণু রয়েছে যে গ্লুকোজের একটা, এই একটা অণু মানে সামনে এক আছে, দুই থাকলে দুটো হতো। তাহলে একটা গ্লুকোজের একটা অণুতে টোটাল পরমাণুর সংখ্যা কত এসছে? গ্লুকোজে কার্বন আছে কটা? 6টা। হাইড্রোজেন আছে কটা? 12টা। অক্সিজেন কটা? 6টা। তাহলে 12 আর 6 কত হবে? 18 আর 6 কত? 24। একটাতে আছে, মানে গ্লুকোজের একটা অণুতে 24টা পরমাণু আছে। যদি 3টে গ্লুকোজ অণু থাকতো তাহলে কত হতো? 24 ইন্টু 3 মানে 72। বোঝা আছে কি বললাম? একটা গ্লুকোজ মানে গ্লুকোজের একটা মলিকিউল নিয়েছো, একটা অণু নিয়েছো, সেই একটা অণুতে কার্বন কটা? 6টা। হাইড্রোজেন কটা? 12টা। অক্সিজেন কটা? 6টা। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে টোটাল পরমাণু, টোটাল নাম্বার অফ টোটাল এলিমেন্ট কটা কটা আসছে? 6, 12, 6, 18 আর 6 কত? 24। পরের টপিকে দেখো কি বলছে। পরের টপিক বলতে এর উপরে হয়তো কিছু কোশ্চেন প্র্যাকটিস করানো হয়েছে, থাকবে। দেখো বলছে সুক্রোজ C12H22O11 এর একটি অণুতে মোট হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন কটা আছে দেখো এখানে। আমরা যদি এখানে লিখি C12 ভাবে সুক্রোজের সংকেত, C12 ভাবে H22 হবে O11। এখানে যদি দেখো তাহলে হাইড্রোজেন পরমাণু কটা আছে? 22টা আছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা মানে হাইড্রোজেন বলেছো না? হ্যাঁ। H পরমাণুর সংখ্যা কত হবে তাহলে? H পরমাণুর সংখ্যা কত এসছে? 22 এসছে। H পরমাণুর সংখ্যা কত? 22। প্রথমটা এটা উত্তর। পরেরটা আসো দেখো কি বলছে। ওই শুক্র যেটা আছে এর একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা, একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা, এটা করা হয়েছে এটা, হ্যাঁ ঠিক আছে। একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? মোট পরমাণুর সংখ্যা কত এসছে? একটি অণুতে C12H22O11 এর একটি অণুতে টোটাল নাম্বার অফ অ্যাটম না, মোট পরমাণুর সংখ্যা। তাহলে মোট পরমাণুর সংখ্যা কত হবে?
মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণু কি কার্বন কটা রয়েছে 12টা রয়েছে, মানে 12C রয়েছে, কার্বনের সংখ্যা কত 12, 22টা হাইড্রোজেন রয়েছে, আর অক্সিজেন কটা রয়েছে 11টা অক্সিজেন রয়েছে, তাহলে টোটাল পরমাণু কত হচ্ছে 12 আর 22 কত হবে, 12 আর 22 হচ্ছে এটা হচ্ছে 34, 34 আর হচ্ছে 10, 34 আর 11 কত হচ্ছে 45, তাহলে টোটাল কত হচ্ছে 45, বোঝা যাচ্ছে তাহলে কত হচ্ছে 45। পরে কোশ্চেন আসো, সুক্রোজের 10টি অণুতে মোট পরমাণুর সংখ্যা। দেখো, ভালো কোশ্চেন, এটা করো দেখি, এটা কমেন্টে জানাও দেখি এর উত্তর কত হবে, পজ করো, করে কমেন্টে জানাও, দেখো পজ করো আর কমেন্ট করো এর উত্তর, আমি তারপর নিশ্চয় করা হয়ে গেছে। এবার দেখো, যদি সুক্রোজ তুমি লেখো C12 হবে, H22 হবে, O11 হবে, এর একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত পেয়েছিলাম আমরা 45, একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত এসছে 45, তাহলে 10টি অণুতে, মানে আমি যদি লিখি একটি, ভালো করে লিখে দিচ্ছি নোটের জন্য, একটি C12 H22 O11 এর অণুতে মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা কত এসছে আমাদের 45, তাহলে এখানে কটা নেওয়া আছে একটিতে, তাহলে কটা হবে 10টিতে কত হবে, 10টিতে 10টি C12H22O11 এর অণুতে মোট পরমাণুর সংখ্যা কত হবে 10 দিয়ে গুণ, একটাতে যদি 45 থাকে দুটোতে কি হবে 90 হবে, 10টাতে কত হবে 45 ইন্টু কত 10, তাহলে কত আসছে 450টি। পরে কোশ্চেন আসো কি বলছে দেখো, দেখো পরেরটাই বলছে চার্জ অফ আয়ন, মানে আয়ন থাকবে, যে আয়ন হবে আয়নের চার্জ কি করে বের করবো, আয়নের চার্জ দেখো কি, দেখো যে কোনো পরমাণুতে যদি তুমি ছোট নিচু ক্লাসে যখন পড়েছিলে যে NaCl কে যখন ভাঙা হয়, NaCl কে যখন আমরা ভাঙি তখন কি লিখি, NaCl কে আমরা যখন ভাঙি তখন আমরা এরকম লিখি Na প্লাস আর Cl মাইনাস, তাহলে পরমাণুকে বা একটা কোনো একটা যৌগকে ভেঙে কি পাওয়া যাবে, একটা ক্যাটায়ন পাওয়া যাবে আর একটা কি পাওয়া যাবে অ্যানায়ন পাওয়া যাবে, তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন পাওয়া যাচ্ছে, তাহলে দেখো এইটাকে ভাঙলে একটা ক্যাটায়ন তৈরি হবে একটা অ্যানায়ন তৈরি হবে, তো ভাঙার নিয়মটা দেখো, যদি তুমি দেখো এরকম দেওয়া আছে, দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, AX BY, এটা ভাঙলে কি হবে A আর B তৈরি হবে, এটা একটু দূরে লিখি তাহলে আমাদের সুবিধা হবে, আর কি তৈরি হবে বি তৈরি হবে না, ঠিক আছে তৈরি। এইবার দেখো এই এক্স এর সাথে এর সাথে এই নিচে এখানে যা থাকবে সেটাও এখানে সামনে আসে, তাহলে এক্স হবে, আর অন্যটার প্লাস হবে ওপরে, অন্যটার ওপরে প্লাস হয়ে যাবে, বোঝা গেল কি বললাম সেম, তাহলে এখানে বিটা বি এর সাথে ওয়াই আছে, ওয়াই তাহলে বি এর সামনে আসবে, আর এক্সটা কার পাওয়ারে যাবে বি এর পাওয়ারে মাইনাস হয়ে যাবে। যদি তুমি উদাহরণ হিসাবে দেখো, যদি তুমি উদাহরণ হিসাবে দেখো তাহলে কি হবে, যদি তুমি উদাহরণ হিসাবে দেখো যে H2CO3, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এইচ এর সামনে যা আছে সেটা, এর সাথে যেটা আছে সেটা কি আসবে সামনে, তাহলে 2, আর এখানে দেখো CO3 পুরোটা পুরোটা একটা, CO3 মানে নিচে এই পুরোটা CO3টা দেখো না, এই পুরোটা 1, এই পুরোটা কত আছে 1, তাহলে 1টা কার উপরে যাবে প্লাস, তারপরে 1 সামনে আসছে, 1 থাকলে আমরা লিখি না সামনে, তাহলে তাহলে কি থাকছে CO3 থাকছে, আর এই 2টা কার উপরে যাবে এর উপরে যাবে মাইনাস হিসেবে, বোঝা আছে কি বললাম। আর একটা উদাহরণে দেখে বুঝিয়ে দিচ্ছি দেখো, যেমন ধরো কি দেওয়া আছে Al2O3 দিতে পারি আমরা, বা ঠিক আছে যেটা দেওয়া আছে সেটা দেখিয়ে দিচ্ছি, Al2SO4 তার হোলাইস 3 দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তাহলে বলো এই 2টা প্রথমে সামনে আসবে Al এর, তাহলে Al হলো, Al এর পাওয়ারে কি যাবে 3 প্লাস, এই যেটা প্যাকেটের বাইরে যেটা 3 প্লাস, যেখানে ওখানে ছিল না, এই প্যাকেটের বাইরে কত ছিল 1 ছিল, এই মনে মনে কত ছিল 1 ছিল, প্লাস এই 3টা কোথায় যাবে সামনে আসবে 3 হবে, তারপরে কি হবে SO4 হবে, আর 2টা কত হয়ে যাবে SO4 2 মাইনাস আয়ন, বোঝা যাচ্ছে ভাঙা ভাঙা বোঝা যাচ্ছে, ঠিক আছে পরে কোশ্চেন দেখো, বলছে একটি অণুতে, একটি অণু যেটা Al2SO4 তার হোলাইস 3 রয়েছে, এতে মোট ক্যাটায়নের সংখ্যা, এতে মোট ক্যাটায়নের সংখ্যা কত হবে, তাহলে কি করে ভাঙবো, প্রথম কথা তোমরা এটাকে কি করবা, প্রথম কথা এর কি কাজ করতে হবে, প্রথম যেটা কাজ তোমার হচ্ছে এইটাকে ভাঙো, কি করবো দেখো, মোট ক্যাটায়নের সংখ্যা বলেছে, অ্যানায়ন বলিনি ক্যাটায়ন বলেছে, অ্যানায়ন কি হলে নেগেটিভ হবে, তাহলে আমরা যদি ভাঙি এটাকে Al2SO4 তার হোলাইস 3 যদি করি, আর এজার যদি ভাঙি তাহলে 2টা সামনে আসে,
Al3+ না বুঝলে কমেন্টে জানাবা, আমি আবার বলবো। 3 সামনে আসবে, SO4 আর 2-। তাহলে আমরা যদি মোট ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়ন কটা এসছে আমাদের সামনে, কত আছে 2, তাহলে ক্যাটায়নের সংখ্যা কত 2, মোট ক্যাটায়নের সংখ্যা কত 2, অ্যানায়নের সংখ্যা কত 3, টোটাল 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 চার্জ কত হবে, তাহলে 2 আর 1 2 আর 3 কত হবে 5। চার্জের মধ্যে বলেছি ক্যাটায়ন থাকবে অ্যানায়ন থাকবে, তাহলে টোটাল চার্জ মানে কি ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, ক্যাটায়ন 2 আর অ্যানায়ন কত 3, তার মানে 5। পরে কোশ্চেন দেখো, এটা করেছি, এটা দেখো বলছে 850 অণুতে 850 অণু Al2SO4 তে মোট আয়নের সংখ্যা কত, মোট আয়নের সংখ্যা কত বলে দিয়েছে। তাহলে ওখানে ওখানে আমরা মোট আয়নগুলো বের করে দিই, একবার মুখে বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্যাটায়ন দেখেছি, এখানে আমরা ক্যাটায়ন দেখেছি, তাহলে আমরা কি দেখবো, অ্যানায়নের সংখ্যাটা কত হবে দেখো। যদি তুমি দেখো তাহলে টোটাল অ্যানায়নের সংখ্যা কত হবে, টোটাল নাম্বার অফ অ্যানায়ন, টোটাল নাম্বার অফ অ্যানায়ন কত হবে, অ্যানায়ন কটা এসছে দেখো 3টে, আর টোটাল নাম্বার অফ ক্যাটায়ন যদি করো, এটা অ্যানায়ন্স দাও, ক্যাটায়ন্স কত হবে তাহলে 2, তাহলে টোটাল নাম্বার অফ চার্জ কত হবে, টোটাল নাম্বার অফ চার্জ যদি করো, টোটাল নাম্বার অফ চার্জ কত হবে, 3 আর 2 5, মানে চার্জের মধ্যে কি কি আসবে, ক্যাটায়ন আসবে প্লাস অ্যানায়ন আসবে, যেখানে একটা অণু মানে Al2SO4 এর কটা অণু আছে, একটা অণু রয়েছে। যদি দুটো অণু বলতো তাহলে টোটাল চার্জ কত হতো, একটা অণুতে 5, দুটো অণুতে কত হবে 5 ইন্টু 2 10, তিনটে অণুতে 5 ইন্টু 3 20টা অণুতে 5 ইন্টু 20, 100টা অণুতে 5 ইন্টু 100। বোঝা যাচ্ছে কি বললাম, দেখো 850 অণু Al2SO4 তার হোলাইজ 3 তে মোট আয়নের সংখ্যা, মোট আয়নস মানে কি, মোট আয়নস মানে কি ক্যাটায়ন আর অ্যানায়ন আসবে, এর সংখ্যা কত। তাহলে তুমি Al2O3টাকে Al2SO4 কি রয়েছে, Al2SO4 তার হোলাইজ 3 ভাঙা শেখো, ভেঙে ফেলে ওকে, কি করে ভাঙবো, 2Al3+ আসবে আর 3 আসবে আর SO4 2- আসবে। তাহলে এখানে মোট আয়নের সংখ্যা আছে না, তাহলে টোটাল নাম্বার অফ আয়ন কত আসছে আমাদের, একটি অণুতে আমি লিখে দিচ্ছি, একটি অণুতে মোট আয়নের সংখ্যা, একটি অণুতে মোট আয়নের সংখ্যা কত আসছে, 3 আর 2 5, একটি অণুতে দেওয়া আছে কত 850 অণু, তাহলে 850 অণুতে 850টি 850টি Al2SO4 অণুতে মোট আয়নের সংখ্যা, মোট আয়নের সংখ্যা কত হবে, একটা অণুতে 5টা থাকে, 850 অণুতে কত হবে 850 ইন্টু 5, কোনটাতে অপশন আছে দেখো, 5 ইন্টু 850, এটা, তাহলে এটাই এর উত্তর। বোঝা যাচ্ছে কি বললাম। তো পরে কোশ্চেন দেখো কি বলছে, পরে কোশ্চেন রয়েছে না থিওরি রয়েছে দেখো, তারপরে চলে আসো। বলছে একটি অণুতে কি রয়েছে, ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের সংখ্যা। নিচু ক্লাসে এটা করেছো 9-এ বা 10-এ, অনেকের বই 9-এ, আমাদের ওয়েস্ট বেঙ্গলতে 9-এ ছিল, যে একটি অণুতে ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের সংখ্যা কত। বলছে নাম্বার অফ ইলেকট্রন প্রোটন অ্যান্ড নিউট্রন ইন এ ওয়ান মলিকুল, মানে একটা অণুতে ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের সংখ্যা কত। দেখো যেটা ধরো এখানে যেটা উদাহরণ রয়েছে সেটা বাদ দিয়ে অন্য উদাহরণ দিচ্ছি। দেখো যদি তুমি দেখো সালফার এস, নিচেরটা কত হয় 16, ওপরটা কত হয় 32, বোঝা যাচ্ছে গেলাম। যদি তুমি দেখো সোডিয়াম 11, ওপরটা কত হয় 23, এগুলো আমি লিখে দেবো, হ্যাঁ আস্তে আস্তে এগুলো আমি লিখে দেবো, মুখস্থ করতে হবে কিছু, কারণ কি আমাদের যখন মোলার মাস বের করতে হবে তখন এগুলো লাগবে। তাহলে দেখো এখানে ইলেকট্রন, এই যে যে নিচের সংখ্যাটা রয়েছে, যদি তুমি একটা নিউক্লিওটাইডকে লেখো, যদি একটা নিউক্লিওটাইডকে তুমি যদি এইভাবে লেখো যে একটা নিউক্লিওটাইড যেটা এক্স, একটা নিউক্লিওটাইড যাকে আমরা এ আর জেড দিয়ে যদি লিখি, এটাকে কি বলে, এটাকে বলে পরমাণু ক্রমাঙ্ক, এটাকে কি বলে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর জেডটাকে কি বলে ভর সংখ্যা বলে, জেডটাকে কি বলে ভর সংখ্যা বলে।
তো যে পরমাণু ক্রমাঙ্ক না, এই পরমাণু ক্রমাঙ্কের মান ইলেকট্রন আর প্রোটনের সমান, মানে পরমাণু ক্রমাঙ্ক যা ইলেকট্রনও তাই প্রোটনও তাই। তাহলে তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি ইলেকট্রন আর প্রোটনের মধ্যে? ইলেকট্রন হচ্ছে চার্জে কি হয় নেগেটিভ হয়, আর প্রোটন চার্জে কি হয় পজিটিভ হয়। তাহলে যদি এইটা যদি তুমি দেখো, এই যে এখানে রয়েছে ইলেকট্রন সংখ্যা কত হবে, এখানে কত রয়েছে 16, তাহলে ইলেকট্রন কত হবে 16, প্রোটন কত হবে 16, তাহলে নিউটন কত হবে? নিউটনের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই যে ভর সংখ্যা রয়েছে এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করো। ভর সংখ্যা থেকে কি মাইনাস করতে হবে? প্রোটন সংখ্যা মাইনাস করো। তাহলে ভর সংখ্যা এখানে কত 32 মাইনাস প্রোটন সংখ্যা কত 16, তাহলে নিউটন সংখ্যা কত আসলো আমাদের 16 আসছে। কিন্তু এই সোডিয়ামেরটা দেখো, যে সোডিয়াম 11 23 দেওয়া আছে, এর জন্য আমি একটা স্লাইড নিচ্ছি। দেখো সোডিয়াম যে 11 23 দেওয়া আছে, মানে এনে 11 যে 23টা দেওয়া আছে, যদি এটাকে তুমি দেখো এর প্রোটন কত হবে 11 হবে, এর ইলেকট্রন কত হবে 11 হবে, এর জেড মানে ভর সংখ্যা কত হবে, জেড লিখে দিচ্ছি, জেড কত হবে 23 হবে। আর যদি এ লিখতাম, এ কত হবে, এ হচ্ছে 11, মানে কি প্রোটন সংখ্যার সমান, ইলেকট্রন সংখ্যার সাথে সমান নয় কিন্তু প্রোটন সংখ্যার, এদের মান কিন্তু সমান, কিন্তু অ্যাকচুয়ালি কি প্রোটন সংখ্যা, জেড এর মান কত 23। তাহলে আমার যদি নিউটন বের করে, নিউটনের মান বের করার ফর্মুলা কি ছিল, জেড মাইনাস এ, মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ, ভর সংখ্যা কত এসছে 23 মাইনাস প্রোটন সংখ্যা কত 11, মানে কত আসছে আমাদের, মানে কত আসছে 12 আসছে। তাহলে কত আসছে 12 আসছে। তাহলে এর যে নিউটন সংখ্যা দেখলে, নিউটন সংখ্যা কত 12, মানে তাহলে যে কোনো এরকম বড় বড় নিউক্লিওটাইড দেবে যাদের বলবে ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা বের করো। বোঝা যাচ্ছে কি বললাম? তো দেখো এবার কয়েকটা কোশ্চেন দেখো, আর কিছু রয়েছে। এই যে এইটা যেরকম দেখো, এখানে দেখো যেমন একটা উদাহরণ দিয়ে এটা দেওয়া আছে যে এটাতে ইলেকট্রন সংখ্যা কত হবে, তাই তো? ঠিক আছে, দেখে নাও, এখানে লিখে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি যে C3O2 দেওয়া আছে, যেটা C3O2 দেওয়া আছে। কার্বন যদি তুমি দেখো, কার্বন কত হয় 6 12 হয়, এগুলো আমি লিখে দেবো, বা 9 পড়েছো, আমি তাও লিখে দেবো এটা। কার্বন কত 6 12, এখানে কটা কার্বন রয়েছে 3টে, তাহলে টোটাল কার্বনের প্রোটন সংখ্যা কত হবে? একটা কার্বনের প্রোটন কত থাকে 6টা থাকে, একটা কার্বনে প্রোটন কটা থাকে 6টা, তাহলে 3টে কার্বনে প্রোটন কত হবে 3 × 6, মানে 18টি প্রোটন রয়েছে এইটাই। 18টা প্রোটন রয়েছে। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত রয়েছে? এটা কার্বনের, এটা কার্বনের প্রোটন সংখ্যা, সিপি দিয়ে দিলাম কার্বনের। অক্সিজেনের প্রোটন সংখ্যা যদি তুমি দেখো, অক্সিজেনের প্রোটন সংখ্যা, অক্সিজেনের কত হয় নিচে 8 উপরে কত 16, তাহলে অক্সিজেন 8 ইন্টু কত হবে 2, তাহলে 8 দুকানে 16, কত আসছে 8 দুকানে 16, তাহলে টোটাল কত আসছে 18 আর 16, তাহলে যোগ করে কত আসছে 34, তাহলে এখানে টোটাল প্রোটন সংখ্যা কত আসছে 34, টোটাল ইলেকট্রন সংখ্যা কত আসবে 34 আসবে, কিন্তু ইলেকট্রন কি নেগেটিভ আর প্রোটন কি পজিটিভ। বোঝা যাচ্ছে কনসেপ্ট? পরে কোশ্চেন আসো কি বলছে, এর উপর বেস করে কিছু কোশ্চেন আছে দেখো। বলছে NO3 মাইনাস এ মোট ইলেকট্রন সংখ্যা, মানে NO3 মাইনাস রয়েছে, NO3 মাইনাসে মোট ইলেকট্রনের সংখ্যা কত হবে। দেখো যদি তুমি দেখো NO3 মাইনাস এরম লেখা আছে, ঠিক করে লিখে দিই, NO3 মাইনাস এরম দেওয়া আছে। তো নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা কত হবে দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, নাইট্রোজেনের ইলেকট্রন কত আছে, তো নাইট্রোজেনে হচ্ছে 7 হয়, নাইট্রোজেন 7 14, নাইট্রোজেন 7। অক্সিজেন কটা, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 8 16 হয়, তাহলে অক্সিজেনও লিখে দিচ্ছি 8 16, তাহলে 8 × 3 হবে, কারণ কটা আছে 3টে। আর একটা ইলেকট্রন কি রয়েছে দেখো মাইনাস, মানে কি একটা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে, তাহলে +1, যদি প্লাস থাকতো তাহলে একটা ইলেকট্রন কম হতো, মাইনাস হতো। তাহলে কত আসছে দেখো 7 + 3 8 24 আর 1, তাহলে কত হচ্ছে 31 আর 1 32, তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত 32। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা যদি বলতো, টোটাল প্রোটন কত বলতো, তাহলে বলো, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তাহলে টোটাল নাম্বার অফ প্রোটন কত হতো, টোটাল নাম্বার অফ প্রোটন কত হতো, প্রোটন কি এখানে কটা হতো 7টাই হতো, এখানে 8 × 3ই হতো, কিন্তু এই ইলেকট্রনটা কি, এটা তো ইলেকট্রন, প্রোটন না, ইলেকট্রনটা যোগ হতো না, তার মানে একটা ইলেকট্রন কম হতো, তাহলে কত 3 8 24 আর 7 মানে কত আসছে 31, তাহলে টোটাল নাম্বার অফ প্রোটন কত আসছে 31। পরে কোশ্চেন দেখো কি বলছে, বলছে 10⁻10 এতটি NH4 আয়নে মোট ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে NH4 যেটা রয়েছে NH4 প্লাস এর মোট ইলেকট্রনের সংখ্যা, NH4 এ মোট ইলেকট্রন সংখ্যা
মোট ইলেকট্রন সংখ্যা সমান সমান কত হবে? নাইট্রোজেন কত হয়? 7 হয়। হাইড্রোজেন কত হয়? 1 হয়। 1 ইন্টু 4, এই প্লাস রয়েছে মানে একটা কি হবে? কম হবে। তাহলে এটা কত আসছে দেখো, 7, 4 একে 4, -1, তাহলে 7 আর 4 11, 11 থেকে একবার দিলে কত আসছে? 10। কত এসছে? 10। এটা তো একটি NH4, এটা কত এসছে? একটি। ঠিক করে লিখি যে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে এখানে কিছু নেই মানে সামনে কত? 1, তাহলে একটি NH4 প্লাসে মোট ইলেকট্রনের সংখ্যা এত। এরকম কতটা বলেছে? 10^10t, 10^10t, এতটি NH4 প্লাসে মোট ইলেকট্রনের সংখ্যা কত হবে? তাহলে একটাতে যদি এত হয় তাহলে 10^10 কত হবে? ইন্টু 10, তাহলে কত আসছে? 10^11। এই পাওয়ারে 1, বেসগুলো সমান পাওয়ারগুলো যোগ, 10 আর 1 11। তাহলে কোনটা অ্যান্সার হবে? এটা বোঝা আছে? পরে কোশ্চেন আসো। বলছে 10^2 এতটি Mg2 প্লাস আয়নের মোট চার্জ কত? দেখো মোট চার্জ কত তাই বলেছে। কি করব দেখো, কি কি বের করছি দেখো, যে ইলেকট্রন কতগুলো আছে আগে তাই বের করো। Mg2 প্লাসে ইলেকট্রনের সংখ্যা কতগুলো আছে তাই বলো। যদি তুমি দেখো খালি মোট, এখানে কি বলেছে? খালি চার্জের কথা বলছে। আয়নে কি বলেছে? মোট চার্জের কথা। মোট চার্জ মানে কি? এই মাথায় কত আছে? ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা বলিনি কিন্তু এখানে চার্জ। চার্জ মানে কি? এর পাওয়ারে কত রয়েছে? +2। তাহলে চার্জ কত রয়েছে এর? +2 রয়েছে, +2 রয়েছে না? দুটো ইলেকট্রনের চার্জের সমান। ওই চার্জ মানে কি? দুটো ইলেকট্রনের চার্জের সমান। একটা ইলেকট্রনের চার্জ কত হয়? একটা ইলেকট্রনের চার্জ কত হয়? 1.6 ইন্টু 10^-19 কুলম্ব। একটা ইলেকট্রনের চার্জ কত হয়? এখানে সি হবে, কুলম্ব। তাহলে 1.6 ইন্টু 10^-19, মানে একটা ইলেকট্রন, এক ইলেকট্রন মানে এক কুলম্ব চার্জ সমান সমান কত? 1.6 ইন্টু 10^-19, মানে একটা ইলেকট্রনের চার্জ যদি বলি, একটা ইলেকট্রনের চার্জকে কুলম্ব নিলে 1.6 ইন্টু 10^-19 কুলম্ব হয়। তাহলে এখানে কত রয়েছে চার্জ? +2 প্লাস রয়েছে না? তাহলে কত হবে? 2 ইন্টু 1.6 ইন্টু 10^-90 এত কুলম্ব। কিন্তু এখানে কটা রয়েছে? এর সামনে কিছু নেই মানে 1, মানে এতটি Mg2 প্লাস, মানে একটি Mg2 প্লাসে চার্জ কত? 2 ইন্টু 1.6 ইন্টু 10^-19, কিন্তু এরকম কটা রয়েছে? 10^2 রয়েছে। 10^2 মানে 100টি রয়েছে, গুণ কত হবে? 10^2। তাহলে যদি অপশনটা দেখো এখান থেকে কোনটা আসছে, তাহলে অপশনে সি। তাহলে এটাই এর উত্তর। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। বলছে 10^4 এতটি PH4 3- আয়নে মোট চার্জ, এতে দেখো মোট চার্জ একই দেওয়া আছে, মানে মোট চার্জ কত? -3। এখানে ওপরে চার্জ কত রয়েছে? -3। তাহলে একটা ইলেকট্রনের চার্জের জন্য কত হবে? PO4 এর মোট চার্জ যদি দেখো -3 জন্য, আমরা তো একটার জন্য কত জানি? 3 ইন্টু 1.6 ইন্টু 10^-9। আরেকটা জিনিস ওখানে বলা হয়নি দেখো, যে এই যে এটা দেখো প্লাস আছে না, তাই মানগুলো প্লাসে আসবে। এই মানগুলো কিসে আসছে? প্লাসে, তাই প্লাস লেখা। যখন এখানে মাইনাস হবে তাহলে চিহ্ন কি? মাইনাস থাকতে পারে, তখন কি চিহ্ন সহ, মাইনাস চিহ্ন সহ উত্তরে থাকবে। আর যদি অপশন না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, মাইনাস থাকলে মাইনাসই দিতে হবে, মাইনাসই থাকবে, কারণ মাইনাসই আসবে চার্জে। হ্যাঁ, 3 ইন্টু 1.6 ইন্টু 10^-19 কুলম্ব, সঙ্গে কত হবে? 10^4। তাহলে কোনটা আসছে? -3 ইন্টু 1.6 ইন্টু 10^-19 ইন্টু 10^4। পরে কোশ্চেন দেখো, বলছে 2561 অণু, 2561 অণু H2S6 ও করে S পরমাণুর সংখ্যা কত? S পরমাণুর সংখ্যা কত? এতটি বলছে, এত অণু H2S2, বলছে H2S2 আর O4, মানে আমি যদি লিখি H2S6 আর O4, এই যে অণুটা রয়েছে, অণুতে S পরমাণুর সংখ্যা কত? তাহলে একটি, আমি আগে প্রথমে বের করে নিই, একটি H2S6O4 এ অণুর S পরমাণুর সংখ্যা, একটি H2S6O4 এ S পরমাণুর সংখ্যা, S পরমাণুর সংখ্যা কত হবে? S পরমাণু কটা আছে? 6টা। একটাতে, দুটোতে কত হতো? 6 ইন্টু 2, তিনটেতে কত হতো? 3 ইন্টু 6 বা 6 ইন্টু 3। তাহলে কতগুলো অণু আছে? 2561টি। তাহলে 2561টি এতগুলো অণুতে S পরমাণুর সংখ্যা কত হবে? কত হবে? 251 ইন্টু 6 বা 6 ইন্টু 251, একই কথা। তাহলে কোনটা আসছে? এ। তাহলে কোনটা আসছে? এ। বোঝা যাচ্ছে কি বললাম? তো দেখো
লেকচারটা অনেকটাই বড় হয়ে গেছে, 1 ঘন্টা মতো হতে চললো। তো এর নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে চালু করব। আজকে এই পর্যন্ত থাকছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।